সব ব্যাকটেরিয়া আজকে আমাদের লাস্ট টপিকস। দেখো, এর আগের দিন আমরা বিভিন্ন কালচার মিডিয়া সম্পর্কে বলছিলাম যে কিভাবে কালচার মিডিয়া তৈরি করতে হয়, কি কি প্যারামিটার সেখানে চেক করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখবো একটা ব্যাকটেরিয়াল কালচারে একটা মিডিয়ার মধ্যে যে ব্যাকটেরিয়া গুলোকে আমরা গ্রো করে এলাম, সেটা কতগুলো ব্যাকটেরিয়া গ্রো করছে বা কতগুলো কলোনি সেখানে আছে সেটাকে আমরা কিভাবে মেজার করবো, কিভাবে কাউন্ট করবো। ঠিক আছে, অর্থাৎ একটা ব্যাকটেরিয়াল কলোনি কি উপায়ে কাউন্ট করতে পারি বা গণনা করতে পারি, সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট অফ ব্যাকটেরিয়াল গ্রোথ, পরিমাণগত আমাদের গণনা কিসের, ব্যাকটেরিয়াল গ্রোথের, অর্থাৎ কি পরিমাণ ব্যাকটেরিয়া এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, ব্যাকটেরিয়াল গ্রোথ ক্যান বি ডিটারমাইন্ড বাই নিউমেরাস টেকনিক বেসড অন one or more of the following types of measurement. বলতে দেখো, ব্যাকটেরিয়াল গ্রোথ বা ব্যাকটেরিয়ার যে বৃদ্ধি সেটা আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন টেকনিকে আমরা এটাই করতে পারি, মানে মেজার করতে পারি। তার মধ্যে হচ্ছে এই কয়েকটা মেথড এখানে দেওয়া আছে। দেখো, নাম্বার হচ্ছে সেল কাউন্ট। সেল কাউন্ট বলতে হচ্ছে কি, directly by microscopy or by using an electronic particle counter or indirectly by a colony count। হ্যাঁ, সরাসরি দুইভাবে করা যায়, একটা মাইক্রোস্কোপ দিয়ে অথবা হচ্ছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক কাউন্টার আছে যারা হচ্ছে কোনো নির্দিষ্ট পার্টিকেল দেখলে সেটাকে তারা কাউন্ট করতে পারে। এভাবে আমরা সেখানে গণনা করতে পারি। অথবা ইনডিরেক্টলি একটা প্রসেস, সেটা হচ্ছে কলোনি কাউন্ট, অর্থাৎ কতগুলো কলোনি আছে, সেগুলো একটা কলোনিতে কতগুলো ব্যাকটেরিয়া থাকতে পারে। তো সেভাবে আমরা টোটাল একটা গ্রস একটা হিসাব আমরা করতে পারবো এখান থেকে। নাম্বার টু বলতেছে দেখো, সেল মাস। সেল মাস হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া নির্দিষ্ট পরিমাণ একটা সেল সাইজ থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই সেল সাইজটা কতটুকু হচ্ছে সেটা আমরা দেখবো ডিরেক্টলি বাই ওয়েইং অর বাই মেজারমেন্ট অফ সেল নাইট্রোজেন অর ইনডিরেক্টলি বাই টার্বিডিটি। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে একটা সেলের সরাসরি ওয়েট নিয়ে করতে পারি, অথবা সে কি পরিমাণ নাইট্রোজেন সে রিলিজ করতেছে, হুম, অথবা আমরা সে কি পরিমাণ ঘোলাটে অবস্থা সৃষ্টি করতেছে, টার্বিডিটি মানে ঘোলাটে। হ্যাঁ, কারণ যেটা ক্রিস্টাল একদম ক্লিয়ার, যেখানে ইয়ে আর কি, যেটা আমরা বলতেছি ক্লিয়ার ক্লিয়ার সলিউশন মিডিয়াম আছে, তো সেখানে যদি কোনো গ্রো না হয় তাহলে কিন্তু মিডিয়ামটা ক্লিয়ারই থাকবে। ঠিক আছে, কিন্তু যখন কোনো একটা গ্রো হবে বা বিশেষ করে কোনো একটা ব্যাকটেরিয়া সেখানে তৈরি হবে, সেখানে কিন্তু আমাদের কি হবে, অবশ্যই সেখানে আমরা একটা কি পাবো আর কি, টার্বিড বা ঘোলাটে অবস্থা সৃষ্টি হবে। তো যত বেশি ব্যাকটেরিয়া বা যত বেশি সেল তত বেশি কিন্তু টার্বিড অবস্থা, এরপরে আমরা সেখান থেকে মেজার করতে পারি। এবার নাম্বার থ্রি হচ্ছে সেল অ্যাক্টিভিটি। হ্যাঁ, একটা সেল বেঁচে থাকতে হলে বিভিন্ন ধরনের সে রিয়েকশন করবে এবং বায়োকেমিক্যাল বিভিন্ন প্রসিজার সে অবলম্বন করবে। তো এই ধরনের রিয়েকশন গুলোকে যদি আমরা কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা এই ব্যাকটেরিয়াল গ্রোথটা মেজার করতে পারবো। ঠিক আছে, ইনডিরেক্টলি বাই রিলেটিং দ্য ডিগ্রি অফ বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটি টু দ্য সাইজ অফ দ্য পপুলেশন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আসলে দেখো, direct count method. The number of cells in a population can be measured by taking direct microscopic count using spectrum বা স্পেকট্রোফোসার কাউন্টিং চেম্বার। হ্যাঁ, আমাদের এখানে সরাসরি কি করতে হবে, আমরা একটা বিশেষ ধরনের চেম্বার ইউজ করবো। সেই চেম্বারের মধ্যে আমাদের গ্রো করা যে মিডিয়ামটা আছে, সেই মিডিয়ামটা নিয়ে সেখান থেকে আমরা সরাসরি এটা কাউন্ট করতে পারবো। These are specially designed slides that have chambers of known depth with an edged grid on the chamber bottom. Each square on the grid has definite depth and volume। ঠিক আছে, তো এটা হচ্ছে বিশেষ ধরনের তৈরি স্লাইড, যেখানে তোমার বিভিন্ন চেম্বার, হ্যাঁ, বা ছোট ছোট গর্ত থাকবে, যার মধ্যে যার হচ্ছে যেমন ডেপথ বা গভীরতা থাকবে, জানা গভীরতা, সাইড দিয়ে একটা এক্সট্রা দাগ কাটা গ্রিড থাকবে, দাগ দাগ কাটা থাকবে প্রত্যেকটা বড় চেম্বার নিচে, এবং প্রত্যেকটা স্কোয়ার অর্থাৎ বর্গক্ষেত্রের গ্রিড থাকবে, যেটা নির্দিষ্ট গভীরতা নির্দিষ্ট আয়তন থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের কনফার্ম আর কি। Total number of microorganisms in a sample can be calculated taking the count of number of bacteria per unit area of grid and multiplying it by a conversion factor। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া যদি আমরা বের করতে চাই, নাম্বার বের করতে চাই, তাহলে আমরা চেম্বারের মধ্যে মিডিয়ামটাকে ঢেলে দেবো। পরবর্তীতে সেই প্রত্যেকটা চেম্বারের ইউনিট একটা এরিয়া আমরা বের করবো, নাম্বার বের করবো যে কতগুলো ব্যাকটেরিয়া সেই এরিয়াতে আছে, এবং পরবর্তীতে সেই এরিয়াকে আমরা একটা কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করবো। অর্থাৎ এই পরিমাণ চেম্বারে যদি এতগুলো থাকে তাহলে টোটাল কতগুলো আছে, চেম্বারের ভলিউম এবং স্যাম্পল ডাইলেশন, এই দুইটা ইউজ করে আমরা কনভার্সন ফ্যাক্টর বের করবো। সেখান থেকে আমরা সরাসরি এটার ভ্যালুটা পেতে পারি। ঠিক আছে, এভাবে আমাদের চেম্বার থাকবে এবং চেম্বারে কতগুলো ব্যাকটেরিয়া আছে সেগুলো আমরা চেক করতে পারবো। ঠিক আছে।
এটা একটু ডিরেক্ট কাউন্টে ডিরেক্ট কাউন্টে একটা মেথড আছে যে মাইক্রোস্কোপের মাধ্যমে বা ইলেকট্রনিক ইনোভেশনের মাধ্যমে দেখো the bacterial suspension is placed inside an electronic particle counter in which the bacteria are passed through a tiny orifice বলতেছে যে আমাদের এখানে একটা ইলেকট্রনিক যন্ত্র থাকবে যার মধ্যে আমাদের এই মিডিয়ামটা দেওয়া হবে বা গ্রোথ মিডিয়ামটা দেওয়া হবে এবং সেখান থেকে আমাদের এই মিডিয়ামটা একটা সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে পাস করবে, ঠিক আছে? সেই ছিদ্রটা হবে মোটামুটি 10 থেকে 30 মাইক্রোমিটারের মতো। হ্যাঁ, এবং এখানে যখন পাস করবে তখন কিন্তু এই ইলেকট্রনিক যে ইটা এই ইকুইপমেন্টে সে কিন্তু কি করবে, প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা ব্যাকটেরিয়াকে সে আলাদা আলাদাভাবে ডিটেক্ট করবে এবং এর যে সংখ্যা এটা গণনা করে সে রেজাল্টটা দিবে, ঠিক আছে? The orifice connects the two compartments of the counter and contains the solution with electrical conductivity conductivity হ্যাঁ, তো দুইটার মধ্যে তারা কি করবে, দুটো কম্পার্টমেন্টের সাথে তারা কানেকশন রাখবে এবং একটা ইলেকট্রিক কন্ডাক্টিভিটি তারা ব্যবহার করবে এটাকে গণনার জন্য, ঠিক আছে? তো যখন ব্যাকটেরিয়াম গুলো এই অরিফিস অর্থাৎ ছিদ্রের মধ্যে পাস করবে তখন ইলেকট্রিক রেজিস্ট্যান্সটা বেড়ে যাবে দুটো কম্পাউন্ডের মধ্যে এবং এই যে ইলেকট্রিক রেজিস্ট্যান্স বেড়ে যাচ্ছে তার কারণে আমাদের যে ইতে আছে কন্ডাক্টিভিটি আছে সেটাও চেঞ্জ হবে, সেই চেঞ্জটা আমরা ইলেকট্রিক সিগন্যাল হিসেবে আমরা সরাসরি বের করতে পারবো। এরপর হচ্ছে আমাদের দেখো প্লেট কাউন্ট মেথড, সেখানে কি করতেছে, this technique involves plating out or spreading a sample of a cultural nutrient agar surface। তো আমরা কি করব, সিম্পলি আমাদের যে মিডিয়ামটা আছে সেটাকে একটা agar সারফেস অর্থাৎ হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট agar একটা হচ্ছে মিডিয়াম যেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে এরকম একটা মিডিয়ামের মধ্যে আমরা ছড়িয়ে দেবো একটা প্লেটের উপরে, ঠিক আছে? The sample or cell suspension can be diluted in a non-toxic diluent এবং এই স্যাম্পলটা বা যে এটাকে আমরা গণনা করতে যাচ্ছি সেটাকে আমরা ডাইলুট করে নেব কিছু একটা নন টক্সিক ডাইলুয়েন্ট হতে পারে, সেটা ওয়াটার বা স্যালাইন প্লেটিং এর পূর্বে। এরপর if plated on a suitable medium is viable it grows and forms colony। তো যদি আমরা ঠিক মতো মিডিয়াম এটাকে প্লেস করতে পারি তাহলে এটা কি করবে, প্রত্যেকটা তোমার ইউনিট বা প্রত্যেকটা ব্যাকটেরিয়া দ্বারা একটা করে কলোনি তৈরি করবে, ঠিক আছে? each colony that can be counted is called a colony forming unit। তো প্রত্যেকটা কলোনিকে যদি আমরা যেগুলো তৈরি করতেছে সেগুলোকে আমরা বলবো colony forming unit বা CFU, ঠিক আছে? and the number of CFU is related to the viable number of bacteria in the sample এবং যতগুলো ব্যাকটেরিয়া আমরা পাবো ততগুলো কলোনি আমরা সেখানে পাবো। তো এটাই হচ্ছে আমাদের সরাসরি আমরা বের করতে পারবো CFU থেকে সরাসরি ব্যাকটেরিয়ার নাম্বারটা আমরা বের করতে পারবো, কতগুলো ব্যাকটেরিয়া ছিল সেখান থেকে কতগুলো কলোনি তৈরি হচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে মেমব্রেন ফিল্টার টেকনিক, এটা একটু অ্যাডভান্স টেকনিক। দেখো microbial cell numbers are frequently determined using special membrane filters processing millipores small enough to trap bacteria, ঠিক আছে? তো আমরা জানি ফিল্ট্রেশন যখন হয় তখন কি সলিউট গুলা আটকে যায় তাই না, সলভেন্ট গুলা পাস করে যায়। তো এখানে আমাদের সলিড গুলো মনে করো ব্যাকটেরিয়া, ঠিক আছে? তো একটা ব্যাকটেরিয়া যখন কোথাও যাচ্ছে তখন তার যে ফিল্টার আছে ফিল্টারে যখন সে আটকে যাচ্ছে সেই আটকে যাওয়ার কারণে পরবর্তী সেটা আমরা কাজ করতে পারবো, ঠিক আছে? তখন ফিল্টারটা এমন থাকবে যে অত্যন্ত ছোট ছোট পোর থাকবে যেটার মধ্যে দিয়ে সে ব্যাকটেরিয়াকে আটকায় ফেলতে পারবে, ঠিক আছে? In this technique, it water sample containing microbial cells passed through the filter। তো এই পদ্ধতিতে আমরা কি করবো, একটা ওয়াটার স্যাম্পল থাকবে যার মধ্যে ব্যাকটেরিয়া গুলো ডিজলভ অবস্থায় আছে বা সাসপেন্ডেড অবস্থায় আছে, ঠিক আছে? এটাকে আমরা ফিল্টারের মধ্য দিয়ে পাস করাবো। The filter is then placed on solid agar medium or in a pad soaked with nutrient broth or liquid medium and incubated until the cell develops into a separate colony। তো বলতেছে পরবর্তীতে এই মেমব্রেনটাকে ধরেই আমরা কি করব, আমাদের যে মিডিয়াম আছে সেই মিডিয়ামের মধ্যে এটাকে আমরা গ্রো করাবো, ঠিক আছে? আর যেহেতু মেমব্রেনের মধ্যে ব্যাকটেরিয়া গুলো আটকে গেছে তখন প্রত্যেকটা ব্যাকটেরিয়া একটা করে তারা কলোনি তৈরি করবে, ঠিক আছে? এরপর দেখো a colony count gives the number of microorganisms in the filtered sample and specific media can be used to select for specific microorganisms। বলতেছে যে আমাদের প্রত্যেকটা কলোনি কাউন্ট মানে হচ্ছে যে এখানে ততগুলো ব্যাকটেরিয়া আমাদের স্যাম্পলের মধ্যে ছিল এবং আমরা কি করতে পারি, আমাদের নির্দিষ্ট মিডিয়া ইউজ করতে পারি নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে গ্রো করানোর জন্য, ঠিক আছে? তো ফিল্টারে তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আসছে কিন্তু আমরা জাস্ট নির্দিষ্ট ধরনের ব্যাকটেরিয়াকে টার্গেট করবো যে এটা এই ব্যাকটেরিয়ার জন্য কোন ধরনের মিডিয়া দরকার, তাহলে সেই মিডিয়া আমরা ইউজ করে দিলাম, তাহলে কি হবে, ওই কলোনিগুলোই শুধু আমরা পাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে কি দেখো মেইনটেনেন্স এন্ড গ্রোথ অফ ব্যাকটেরিয়াল পিওর কালচার। তো আমরা একটা পিওর কালচার তৈরি করলাম বা আমরা একটা নির্দিষ্ট ব্যাকটেরিয়ার অনেক মিডিয়াম তৈরি করলাম, ঠিক আছে? যেখানে শুধুমাত্র এই ব্যাকটেরিয়াটি আছে। তো এখন এটাকে আমরা কিভাবে মানে মেইনটেইন করবো অর্থাৎ এই ব্যাকটেরিয়া গুলো মারা না যায় এবং কোনো ধরনের
কন্টামিনেশন না হয় সেটা কিভাবে এনশিওর করবো। পিরিয়ডিক ট্রান্সফার টু ফ্রেশ মিডিয়া, হ্যাঁ, পিরিয়ডিক ট্রান্সফার হচ্ছে নির্দিষ্ট সময় পর পর এদেরকে আমরা ফ্রেশ মিডিয়া বা একদম নতুন মিডিয়াতে ট্রান্সফার করবো। Strains can be maintained by periodically preparing a fresh culture from the previous stock culture, হ্যাঁ। তো স্ট্রেন গুলোকে আমরা মেনটেন করতে হবে কিভাবে, আগের যে ফ্রেশ কালচার ছিল বা আগের যে মিডিয়াম ছিল সেখান থেকে আমরা এটাকে ফ্রেশ কালচার অর্থ হচ্ছে এটাকে আমরা নতুন মিডিয়ামে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে। The culture medium, the storage temperature and the time interval at which the transfers are made vary with the species and must be ascertained beforehand. তো আমরা কোন কালচার মিডিয়াম ইউজ করবো বা আমাদের টেম্পারেচারটা কত হবে বা কত টাইম পর পর আমরা ট্রান্সফারটা করবো সেগুলো হচ্ছে তাদের স্পিসিস এর উপর ডিপেন্ড করে কোন ধরনের ব্যাকটেরিয়া নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। The temperature and the type of medium chosen should support a slow rather than a rapid rate of growth so that the time interval between transfer can be as long as possible. বলতেছে যে আমাদের টেম্পারেচার এবং দা মিডিয়ামের টাইপটা এমন ভাবে বাছাই করতে হবে যেন সে এটাকে একটা করে আর কি, হ্যাঁ, স্লো একটা গ্রোথ দেয়, অর্থাৎ আমাদের ব্যাকটেরিয়াটা যেন আস্তে আস্তে গ্রো করে, খুব বেশি জোরে গ্রো না করে। কেন? কারণ আমরা যে টাইমটাই করতেছি, সময়টা ব্যয় করতেছি ট্রান্সফারের সময়, তো এই টাইমটা যদি এখন যদি গ্রো রেটটা খুব বেশি হয় তাহলে কি এই টাইমের মধ্যে অনেক বেশি গ্রো করে ফেলবে, ফলে আমরা এক্সাক্ট এটা পাবো না। সেই জন্য কি করতে হবে, আমাদের খুব করতে হবে এমন স্লো রেটে গ্রো করতে হবে যেন আমাদের এই ট্রান্সফারটা লম্বা হলেও কোনো সমস্যা, ট্রান্সফার টাইমটা বেশি হলেও সমস্যা না হয়, ঠিক আছে। The transfer method has the disadvantage of failing to prevent changes in the characteristics of a strain due to the development of variants and mutants. তো যে ট্রান্সফার মেথডের একটা সমস্যা হচ্ছে যেটার কারণে অনেক সময় নতুন ধরনের স্টেইন বা আমাদের যে মিউটেশন সেটা করতে পারে, কারণ এখানে ব্যাকটেরিয়া গুলো তারা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, ফলে তাদের স্বভাবগত পরিবর্তন আসতে পারে। প্রিজার্ভেশন বাই ওভারলেইং কালচারস উইথ মিনারেল অয়েল, এখানে কি বলতেছে দেখো, দিস ইজ আ সিম্পল অ্যান্ড মোস্ট ইকোনমিক্যাল মেথড অফ মেইনটেইনিং পিওর কালচারস অফ ব্যাকটেরিয়া এন্ড ফাঞ্জাই। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং হচ্ছে মানে সস্তা একটা পদ্ধতি। ইন দিস মেথড স্টেরাইল লিকুইড প্যারাফিন is poured over the slant or slope of culture and stored upright at room temperature. তো যে পদ্ধতিতে একটা লিকুইড প্যারাফিন, যেটাকে আমরা তেল বলে থাকি, সেই তেলটা তোমার এই ইসের কালচার মিডিয়ামের উপর দিয়ে ঢেলে দেওয়া হয় আর কি, হ্যাঁ, এবং সেটাকে আটকে রাখা হয় রুম টেম্পারেচারে। The layer of paraffin ensures anaerobic conditions and prevents dehydration of the medium. তো এই তেলটার কারণে ভিতরের যে ওয়াটার আছে মিডিয়ামে সেই ওয়াটারটা বের হতে পারে না, ফলে এই কালচারটা ঠিক থাকে, ঠিক আছে। This condition helps microorganisms or pure cultures to remain in a dormant state and therefore the culture can be preserved for months to years varies with the species. বলতে সেই পদ্ধতিতে আমাদের মাইক্রোঅর্গানিজমটা ডরমেন্ট অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে এবং এইভাবে এই কালচারটাকে মোটামুটি মাস থেকে বছর, এটা ডিপেন্ড করবে স্পিসিসের উপরে, বিভিন্ন সময় এটা বিভিন্ন সময় পর্যন্ত এটাকে প্রিজার্ভ করা সম্ভব হয়, ঠিক আছে। The advantage of this method is that we can remove some of the growth under the oil with a transfer needle, inoculate a fresh medium and still preserve the original culture. বলতেছে এর পদ্ধতির সুবিধা হচ্ছে কি যে তোমার যদি এই স্টোর করা মাইক্রো কালচার থেকে কিছু নিতে হয় বা কিছু নিয়ে ব্যবহার করতে হয় তাহলে পুরো কালচার নষ্ট না করলে চলে, জাস্ট একটা নিডল দিয়ে আমরা উপরের লেয়ারটা ছিদ্র করে ভিতর থেকে আমরা স্যাম্পলটা নিয়ে কাজ করে আবার ওটা রেখে দেওয়া যায়, ঠিক আছে। The simplicity of the method makes it attractive, but changes in the characteristics of a stem can still occur. বলছে এটা সহজ পদ্ধতি কিন্তু এখানেও কিন্তু ওই মিউটেশন করতে পারে, অর্থাৎ তারা ব্যাকটেরিয়া গুলো মানে এক ধরনের ব্যাকটেরিয়া থেকে আরেক ধরনের ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো আমাদের প্রিজার্ভেশন বাই লায়োফিলাইজেশন। লায়োফিলাইজেশন মানে তোমরা জানো ফ্রিজ ড্রাইং, হ্যাঁ, সরাসরি ভ্যাপার বা গ্যাস থেকে একদম সরাসরি সলিড করে ফেলা। কি বলতেছে দেখো, in this method, the culture is rapidly frozen at a very low temperature, that is -70 degrees centigrade, and then dehydrated by vacuum, ঠিক আছে। তো এই পদ্ধতিতে কি করা হচ্ছে যে কোনো স্যাম্পলকে খুব দ্রুত ফ্রোজ অর্থাৎ মানে একদম করা হচ্ছে, জমিয়ে ফেলা হচ্ছে বা ঘনীভূত করা হচ্ছে এবং সেটাকে সরাসরি আবার ডিহাইড্রেট করা হচ্ছে, অর্থাৎ ওয়াটার থেকে সেটাকে সরিয়ে ফেলা হচ্ছে। Under this condition, the microbial cells are dehydrated and their metabolic activities are stopped. তো এখানে আমাদের সেলগুলো অর্থাৎ ব্যাকটেরিয়াল সেলগুলো ডিহাইড্রেটেড হচ্ছে, অর্থাৎ তাদের ওয়াটার বের করে দেওয়া হচ্ছে এবং তাদের মেটাবলিক যে অ্যাক্টিভিটি সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, যার কারণে মাইক্রোবস গুলো ডরমেন্ট অর্থাৎ সুপ্ত অবস্থায় চলে যাচ্ছে এবং অনেকদিন ধরে তারা ওখানে চুপচাপ বসে আছে। Lyophilized or freeze-dried pure pulses are then sealed and stored in the dark at 4 degrees centigrade in refrigerator. অর্থাৎ এরপরে আমরা
এই রেফ্রিজারেটরের মধ্যে আমাদের যে ফ্রিজ ড্রাইড প্রোডাক্টটা সেটাকে রেখে দেবো এবং অন্ধকারে। ফ্রিজ ড্রাইং মেথড ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ টেকনিক বাই কালচার কালেকশন সেন্টার্স। হ্যাঁ, তো এটা কালচার কালেকশন সেন্টার যারা আছে বিভিন্ন জাতের কালচার গুলো তারা কালেক্ট করে থাকে, তো এরা এই পদ্ধতিটা ইউজ করে থাকে। Many species of bacteria preserved by these methods have remained viable and unchanged in their characteristics for more than 30 years. তো অনেক লম্বা সময় ধরে দেখো এদেরকে রাখা যায়, মোটামুটি ধরো এই প্রসেসে যদি আমরা রাখি তাহলে আমাদের এটা ভায়াবল অর্থাৎ জীবিতও থাকবে এবং আনচেঞ্জড অবস্থায় থাকবে, তাদের ক্যারেক্টারিস্টিক মিউটেশনের সম্ভাবনা খুবই কম এবং এটা মোটামুটি 30 বছর পর্যন্ত থাকতে পারবে। ঠিক আছে, তো লাইফোলোজনে কি কি সুবিধা আছে দেখো, যে খুব অল্প স্টোরেজ স্পেস দরকার হয় এবং অল্প একটু জায়গাতে অনেকগুলাই আমাদের লাইফোলাইজ কালচার রাখতে পারবো। Small virus can be sent conveniently through the mail to other microbiology laboratories or packaged in special seal mining containers. বলতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমরা এই কলোনি বা কালচার গুলোকে পাঠাইতে চাই তাহলে কিন্তু ইজিলি আমরা এই মেথডে পাঠাইতে পারবো। ঠিক আছে, lyophilized cultures can be revived by opening the vials, adding liquid medium and transferring the rehydrated culture to a suitable medium. এরপরে আমরা কি করব, একটা lyophilized কালচার নিয়ে আসার পরে এটাকে খুলে ফেললাম, এরপরে ভায়ালটা মধ্যে যেটা আমাদের লিকুইড দেওয়া দরকার মিডিয়াম দিলাম, এরপর সেটাকে আমরা একটা কালচারের মধ্যে সুইটেবল মিডিয়ামের মধ্যে দিলে পরে সেখানে সে আবার গ্রো করা শুরু করে দিবে। ঠিক আছে, এরপর দেখো আরেকটা প্রসেস হচ্ছে স্টোরেজেস লো টেম্পারেচার। হ্যাঁ, অনেক সময় কম টেম্পারেচারে ব্যাকটেরিয়া গুলোকে সংগ্রহ করে বেশ কিছুদিন রাখা যায়। In this method, the microorganisms of culture are rapidly frozen in liquid nitrogen at minus 196 degrees centigrade in the presence of stabilizing agents such as glycerol or dimethyl sulfoxide that prevent the cell damage due to formation of ice crystals and promote cell survival. বলতেছে এখানে আমাদের সেলগুলাকে বা মাইক্রোঅর্গানিজম গুলাকে আমরা কি করব, খুব দ্রুত ফ্রোজেন করব। হ্যাঁ, লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে। লিকুইড নাইট্রোজেন মোটামুটি -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পাওয়া যায়। ঠিক আছে, এবং সেখানে এই এত টেম্পারেচারে নিয়ে গেলে বা এত কম টেম্পারেচারে নিয়ে গেলে আইস ক্রিস্টাল গুলো তৈরি হয় বা বরফের যে টুকরোগুলো তৈরি হয় তারা কি করবে, এই সেলগুলোকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য সেলগুলো যাতে বরফের কারণে ধ্বংস না হয় তখন কি হবে, এই গ্লিসারল বা ডাইমেথাইল সালফোক্সাইড নামে দুইটা স্টেবিলাইজিং এজেন্ট আছে যারা কি করবে, আমাদের সেল ড্যামেজটাকে প্রিভেন্ট করবে। ঠিক আছে, এখানে এবং যার ফলে সেলটা বেঁচে থাকবে। This liquid nitrogen method has been successful with many species that cannot be preserved by lyophilization, and most species can remain viable under these conditions for 10 to 30 years without undergoing change in their characteristics. However, this method is expensive. এই প্রসেসের মধ্যে এই নাইট্রোজেন যে মেথডটা আছে এই মেথডের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওইসব ব্যাকটেরিয়াকে আমরা প্রিজার্ভ করতে পারবো যাদেরকে আমরা লায়োফিলাইজেশনের মাধ্যমে করতে পারি নাই। ঠিক আছে, এবং এর মাধ্যমে ম্যাক্সিমাম স্পিসিস গুলোকে আমরা ভায়াবল বা জীবিত রাখতে পারবো 10 থেকে 30 বছর পর্যন্ত এবং তাদের ক্যারেক্টারিস্টিক্সও খুব বেশি চেঞ্জ এখানে হবে না। ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে এই মেথডটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল আমাদের আজকের টপিক, যে কলোনি কাউন্ট মেথড এবং হচ্ছে প্রিজার্ভেশন অফ কালচার। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে এই পর্যন্ত পড়াশোনা তো আমাদের থার্ড সেমিস্টারে। তো আজকের মতো স্লাইড এখানে শেষ, নেক্সট ক্লাসে আমরা নতুন স্লাইড বা নতুন টপিক শুরু করবো। ঠিক আছে।